কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। এই এজেন্সি ইস্যুকেই তারা নিয়ে গিয়েছে দিল্লিতে। প্রথমে কমিশনে নালিশ, তারপর বিক্ষোভ। দিল্লি পুলিশ জোর করে নিয়ে যায় মন্দির মার্গ থানায়। সেখানেই রাতভর ধর্ণা। তৃণমূলের পাশে দাঁড়িয়েছে আম আদমি পার্টি। বিক্ষোভ দেখাতে গিয়ে আটক, তারপর রাতভর থানায় ধর্ণা। এজেন্সি ইস্যুকে হাতিয়ার করে দিল্লির ময়দানে তৃণমূল। এ নিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে আম আদমি পার্টি। দলের মুখপাত্র সঞ্জয় সিং এক্সে লেখেন, নির্বাচন কমিশনের কাছে বিচার চাইতে গেলে জেলে যেতে হবে। তৃণমূলের এই লড়াইয়ে আম আদমি পার্টি পাশে আছে। গত মাসে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। এর প্রতিবাদে বিরোধী জোট ইন্ডিয়া এককাট্টা। এরপর এনআইএ অফিসারের সঙ্গে বিজেপি নেতার আঁতাতের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। তারপর আটক ও ধর্ণা। ধর্নায় বসা তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার দেখা করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। ভোটের মুখে কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরে এনআইএর হাতে গ্রেপ্তার তৃণমূলের দুই নেতা। এছাড়াও ওই জেলার 30 তৃণমূল নেতাকর্মীকে 2021-এর মামলায় তলব করেছে সিবিআই। প্রতিবাদে আসরে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যাতে তৃণমূলকে বিপাকে ফেলা যায়। এই এজেন্সি ইস্যুকে দিল্লি নিয়ে গেছে তৃণমূল। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। তারপর কমিশনের অফিসের সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূল। ঘাসফুলের নেতাদের আটক করে মন্দির মার্গ থানার পুলিশ। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় থানায়। সোমবার বিকেল থেকেই মন্দির মার্গ থানায় ধর্নায় বসে পড়ে তৃণমূল। রাত ভর চলে ধর্না। তারপর এদিন সকালে থেকে টানা। अनपरमिटेड प्रोटेस्ट था जो रोड ब्लॉक की थी, उसके लिए डिटेन किया गया था और मंदिर मार्ग थाने में उनको ले जाके फ्री कर दिया गया था। इवनिंग में सनसेट से पहले ही बता दिया गया था कि वो फ्री है, वो अपनी इच्छा से जब चाहें तब जा सकते हैं। कल शाम को ही उनको फ्री कर दिया गया था। মাইকে একটু আগে বললো থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে যে আমরা এমপিরা নাকি স্বতন্ত্র আছি, ছুটকারা নাকি আমাদের কাল সন্ধ্যেবেলা মিলে গেছে, তাহলে আমরা এখানে বসে না থেকে চলে যাই। অথচ আমরা ওই অবধি গিয়ে দেখলাম গেটটা টাইট করে আটকা। যদি হয়তো মুমকিন হয় ওরা যা করবে তাই, ওরা যেমন বলবে তেমন সিবিআই, ইডি, এনআইএ, আইটি অপোজিশনকে হ্যারাস করবে। ইলেকশন কমিশনকে আমরা এটাই বলেছি कि दिल्ली पुलिस, एनआईए, ईडी, सीबीआई, इनकम टैक्स सब की सब भारतीय जनता पार्टी के प्रचार के अंदर व्यस्त है। गेट बंद है, ताला लगा हुआ है, पुलिस खड़ी हुई है और कह रहे हैं कि साहब हमने इनको छोड़ दिया। तो वो क्या कूद कूद के आ जाए मार? और इनको लाया कौन यहाँ पे? यही लेके आए हैं। ये नाटक नहीं चलेगा। सब लोगों को हिंदुस्तान में समझ में आ रहा है केंद्र सरकार क्या करना चाह रही है। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ দিল্লির মন্দির মার্গ থানা থেকে ধর্ণা তুলে নেয় তৃণমূল। इनकम टैक्स के चीफ को बदलना चाहिए अभी इसी वक्त, क्योंकि लेवल प्लेइंग फील्ड नहीं है। इसीलिए हम चाहते हैं कि इलेक्शन कमीशन निरपेक्ष भूमिका ले। নিউজ 18 বাংলা। গতকাল নালিশের পর আজ চিঠি। এজেন্সির বিরুদ্ধে রাজ্যপালকে চিঠি অভিষেকের। কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে আজ চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজভবনে গিয়ে নালিশ জানানোর পর আজ চিঠি রাজভবনে রাজ্যপালকে পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের দিলীপের মন্তব্যে বিতর্ক। নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধিদের যাওয়া নিয়েই সমালোচনা। রাজ্যপাল ও কমিশনকে ফের মেশো কাকা বলেই মন্তব্য দিলীপ ঘোষের। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল। তো वक्त पड़े बांका तो गधा को कहे काका। समय खराब হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই, রাজ্যপালের অফিস আর নাহলে নির্বাচন অফিস।
নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। আর যখন প্যাঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। সিরিয়াস ইলেকশন চলছে, তার মধ্যে মজার খোরাক হিসেবে দিলীপ ঘোষের বক্তব্য, যেটা হাসির খোরাক হিসেবে চলে। তিনি আস্তে আস্তে একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন, তাকে কেউ গুরুত্ব দিয়ে নিচ্ছে না। কে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কে যাচ্ছে না, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সারাদিন যাতে টিভিতে ভেসে থাকতে পারেন, তার জন্যই এই দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার। তৃণমূলের অভিযোগের পরে কি তৎপর এনআইএ? এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব বলে দাবি কুণালের। ধনরামের বদলে পাটনা থেকে নতুন আধিকারিক আসছেন বলেও দাবি তৃণমূল নেতার। ভোটের মুখে বিজেপির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিং এর যোগ সাজসের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। আমরা যেটা জানতে পেরেছি, এনআইএ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কঠোর কড়া স্ট্যান্ড দেখে এনআইএ এর ভেতর থেকে দুটি সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে। এক, ধনরাম সিংকে এনআইএ ডিজি তিনি এবং শীর্ষকর্তারা দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এবং তিনি আজ দিল্লি চলে গেছেন বলে আমাদের কাছে খবর। তাকে জানতে চাওয়া হচ্ছে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, যে নথি দেখিয়েছে, যে তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছে, সেগুলো ঠিক না ভুল। মিস্টার রাকেশ রোশন, তিনি মূলত পাটনাতে কর্মরত ছিলেন। তাকে এই ডিআর সিং এর দায়িত্বে থাকা যে ডিসপিউটেড কেসগুলো, সেগুলো সুপারভাইজ করার জন্য রাকেশ রোশনকে বলা হয়েছে বলে এনআইএ সূত্রে আমাদের কাছে খবর। এদিকে ভোটের মুখে এনআইএ বিজেপি আঁতাতের অভিযোগ। এবার এনআইএ ডিরেক্টরের অপসারণের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না, লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকজ জারি করব বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো। ওয়েস্ট বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপিকে চেঞ্জ করে বসে যাননি, আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন, তাও 48 ঘন্টায় দুবার। তাহলে এখানে এনআইএর ডিরেক্টর কেন চেঞ্জ হবে? এনআইএর ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে। তা দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন এই দায় এড়িয়ে যেতে পারে না। লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতি করার অভিযোগ। জালিয়াতিতে আটক বিজেপির বুথ সভাপতি। লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগে আটক ময়নায় বিজেপির বুথ সভাপতি সহ আটক 3। খানাকুলের বিডিওর পাসওয়ার্ড জেনে জালিয়াতি। বিজেপি নেতাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা। এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকে ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ খানাকুলের বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত দাস। অভিযোগ, এই সুযোগে বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতাকর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচও হয়ে গেছে। অভিযোগ, খানাকুলে কাজের সুবাদে বিডিওর পাসওয়ার্ড হাতান শ্রীকান্ত। উপভোক্তার নাম খানাকুলের হলেও অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয়। বাবা সহ বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেন শ্রীকান্ত। ওদেরকে শাড়ি পরান, নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে।
আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর এদিকে ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলা সাজতে বাধ্য হচ্ছেন। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। খড়গপুরে রেলের কোয়ার্টার্সের জমিতে ঝুপড়ি, ভোটের মুখে সেই ঝুপড়ি উচ্ছেদ অভিযান। কোয়ার্টার্সের গেট সিল করতে চায় আরপিএফ। প্রতিবাদে সরব হয় তৃণমূল, তাদের বাধার মুখে পড়ে ফিরে যায় আরপিএফ। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं और दीदी भाई को आपसे ये वादा है, जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगा नहीं सकता। রেলের উচ্ছেদ অভিযানের বিরোধিতায় কয়েকদিন আগেই সুর চড়ান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কিন্তু তারপরেও অভিযান। মঙ্গলবার সকাল খড়গপুরে রেলের জমিতে ঝুপড়ি উচ্ছেদ অভিযানে যায় আরপিএফ। এতে বাধা দেয় তৃণমূল। এখানে গেটটা লক করে দেবে বলছে, তারপরে যে জায়গায় ঘরটাকে ভাঙবে, ক্যান্টিন হবে বলছে। এটা আমি আর মাপজোপ করছে কেন না, এই ঘরটা ভাঙা হবে, ক্যান্টিন হবে, এগুলো ভাঙা হবে, ক্যান্টিন হবে। আগে গেট লক হোক, তারপরে এই তো আইডব্লিউ লোক বলছে। খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে রেল হাসপাতাল। করোনার সময় এই হাসপাতালের একটি কোয়ার্টার্সকে কোভিড ওয়ার্ড করা হয়। সেই ওয়ার্ড বন্ধ হয়ে যায়, কিন্তু কোভিডের সময় যারা কাজ করেছিলেন তারা থেকে গেছেন। কোয়ার্টার্সের জমিতে 2টি ঝুপড়ি, সেই ঝুপড়িতে থাকে 2টি পরিবার। এই 2টি ঝুপড়ি তুলে দিতে চায় রেল, সেই মতো এলাকায় যায় আরপিএফ। কোয়ার্টার্সের গেট সিল করতে গেলে বাধা দেন তৃণমূল নেতাকর্মীরা, তারা বিক্ষোভ দেখান। বাইরের থেকে যাকে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পাল, সে অনেক হুঙ্কার দিয়েছিল যে বস্তি এলাকায় তৃণমূল লোকেরাকে ডিস্টার্ব করছে। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে, তখন একজন ডিআরএম মোদিবাবুর নির্দেশে তার ফোর্স আরপিএফকে পাঠিয়েছে, যারা করোনা সংকটের সময় কাজ করেছিল, ডেড বডি ক্যারি করেছিল, তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করে এখানে দরজায় তালা লাগাতে চায়। রেলের বাংলো, তার পাশে বস্তি ছিল, এই বস্তি উচ্ছেদ করতে এসেছিল রেল, তখনই তৃণমূলের লোকেরা বাধা দিয়েছে এবং তৃণমূলের লোকেরা অভিযোগ করেছে যে দিদি ভাইকে আজকে খোঁজ খবর পাওয়া যায়নি। না, বিষয়টা তো জানি না, আমি খোঁজ নিয়ে তারপর বলছি। আমি আসলে আন্দামানে এসেছি আজকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে এরকম বহু সরকারি জায়গায় কবজা আছে। এখানেও দুর্গাপুরে ডিএসপির জায়গায় বসে আছে লোকেরা। তো তাদের রিহ্যাবিলিটেশন দিয়ে তারপর উচ্ছেদ করা উচিত। 1 প্রজন্ম 2 প্রজন্ম এক জায়গায় কেউ বসে আছে, হঠাৎ তাকে ঘরবার ছাড়িয়ে দেবেন, তো সে যাবে কোথায়? সেজন্য তাদের থাকার অন্য ব্যবস্থা করা উচিত। লোক ছাড়তে রাজি আছে। উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা, তাদের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় আরপিএফকে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। দিলীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, ভোট প্রচারে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ। বিধিভঙ্গের অভিযোগে সরব তৃণমূল, বিধিভঙ্গের অভিযোগ অস্বীকার দিলীপ ঘোষের। মেমারির বোহারে দিলীপ ঘোষ প্রচারে এসেছিলেন, তার সঙ্গে একটা ইন্ডিয়া গভর্নমেন্টের গাড়ি দেখা গেছে। তিনি একজন দলীয় প্রার্থী হয়ে কিভাবে তার নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করে, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি।
বিষয়টা তদন্ত করে দেখে অবিলম্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি নয়, ও হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমিটির মেম্বার আছে একটা, তো তার বোর্ড লাগিয়েছে। গাড়ি তো ওর নিজের। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি কে দেবে? আমাদেরকে দেবে নাকি? আমি এমপি লিখে রেখেছি, আমি লিখবো না? আমার গাড়িতে আমি লিখেছি, ও মেম্বার আছে, যে গাড়িতে বোর্ড লাগিয়েছে। জিএমসির লোকেরা কোনো আইন কানুন বোঝে না, ওদের কথা নিয়ে জিজ্ঞেস করবেন না। ফের লাগামহীন দিলীপ ঘোষ। এবার ভোটের পর বিরোধীদের অনাথ করার হুমকি দিলীপের। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর হুঁশিয়ারি, ভোটের পর সবাই জেলে থাকবে, বিরোধীদের মাথায় হাত রাখার লোক থাকবে না। অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে, কোন পার্টিতে থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে, অনাথ করবে, সবাই অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক, পাল্টা সমালোচনায় কুণাল ঘোষ। দিলীপ বাবু সকালবেলা এই স্টেটমেন্টটা দেওয়ার আগে কিছুক্ষণ আয়নায় নিজের মুখ দেখেছেন। দিলীপ বাবু ভাবছেন, আমি অনাথ হয়ে গেলাম, আমার মাথার উপর কেউ নেই। সর্বভারতীয় সহসভাপতি করেছিল নাড্ডা সাহেব, তাড়িয়ে দিয়েছে। 5 বছর ধরে লাঙল চাষ করলাম মেদিনীপুরে, বার করে দিয়েছে, বদলে দিয়েছে। নেতারা যখন কোথাও যাচ্ছেন, বৈঠক করছেন, বাদ দিয়ে দিচ্ছে। দিলীপ ঘোষকে কেউ ডাকে না। আমি অনাথ, আমি অনাথ। দিলীপ ঘোষ আয়নার সামনে দাঁড়িয়ে বলছেন, ওটাই ভুল করে ক্যামেরার সামনে বলে ফেললেন। এবার ছড়ি হাতে দিলীপ ঘোষ। মর্নিং ওয়াকে ছড়ি হাতে দিলীপ, অবাঞ্ছিতদের ঠেকাতেই হাতে ছড়ি। দুর্গাপুরে ছড়ি হাতে বেরিয়েই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বাহিনী থাকতেও কেন নিরাপত্তা নিয়ে ভয়? প্রশ্ন তুলে দিলীপকে ভীতু বলে পাল্টা খোঁচা কুণাল ঘোষের। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি, তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। কেন্দ্রীয় বাহিনী তো চারপাশে রয়েছে দিলীপ বাবু, তারপরেও নিরাপত্তাহীনতা। এত ভীতু ভীতু ভীতু, হাতে গরু তাড়ানোর স্টিক নিয়ে ঘুরছেন দিলীপ ঘোষ, ভীতু ভীতু। ওদিকে কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক, আর হাতে একটা ছড়ি। ভীতু ভীতু। আসি পরের খবরে। কিস্তা কুর্সিকা, কুর্সির লড়াইয়ের মাঝে চেয়ার চুরি। তৃণমূল অফিস থেকে চেয়ার চুরি, বিজেপি অফিস থেকেও চেয়ার চুরি, একই দিনে একই সময়। এ নিয়ে বাঁকুড়ায় শোরগোল। সামনেই লোকসভা ভোট, কুর্সি দখলের লড়াই, এরই মধ্যে কুর্সি চুরি, সেটাও আবার তৃণমূল এবং বিজেপির অফিস থেকে। বাঁকুড়া শহরে এই দুই দলের অফিস থেকেই চেয়ার টেবিল চুরি, রিকশায় চাপিয়ে চম্পট দিল চোর। বাঁকুড়ার রামপুরে তৃণমূলের অফিস, এই পার্টি অফিস থেকেই চুরি হয়েছে চেয়ার টেবিল। 150 মিটার দূরে রত্তলায় বিজেপির অফিস, এই পার্টি অফিস থেকেও চুরি চেয়ার টেবিল। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, দুই দলের অফিসে চুরি হয়েছে নাকি একই সময়, সোমবার বেলা 12টায়। ওই দিন বাঁকুড়ার রায়পুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। এই সভা নিয়ে ব্যস্ত ছিলেন তৃণমূলের কর্মীরা, সেই সময়ই চুরি। আমার কাছে গোটা 6 চেয়ার আর 5টা টেবিল আর একটি মোবাইল। আমি থানাতে অভিযোগ জানিয়েছি, এবং ভলেন্টিয়ারের ড্রেস পরে ছিল চোরটি। আমরা বুঝতে পারছি না কি ব্যাপার, এটা কোনো চক্রান্ত কিনা সেটাও বুঝতে পারছি। বিজেপির বক্তব্য, সোমবার দুপুরে কর্মীরা খেতে গিয়েছিলেন, সেই সময় চেয়ার টেবিল নিয়ে চম্পট দেয় চোর। চেয়ার টেবিল নিয়ে যাওয়ার সময় কয়েকটা পতাকাও নিয়ে যায়, যাতে আশেপাশে সবাই ভাবে দলের কেউ চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে। বিজেপি অফিসে চেয়ার টেবিল নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে এলাকার এক দোকানের সিসি ক্যামেরায়। আমাদের পার্টি অফিসে কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে, তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। দলীয় কার্যালয় থেকেই চুরি হয়েছে। চুরি কি হয়েছে সেটা বড় বিষয় না, চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয়। যারা চেয়ারের জন্য লড়ছেন তাদের অফিস থেকেই চেয়ার চুরি, এ নিয়েই বাঁকুড়ায় জোর শোরগোল। পাওয়া গেল সিসিটিভি ফুটেজ, অভিযোগ হয়েছে বাঁকুড়া সদর থানায়। কিন্তু এই চেয়ার চুরি নিয়েই শোরগোল শুরু হয়েছে জেলা শহরে। মানুষজন ঠাট্টা করছেন এই চেয়ার চুরি নিয়েই।
বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলায়। ফের নিয়োগ বাতিলের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতির। প্রায় ৫৯,৫০০ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার। এর পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশও দিয়েছেন বিচারপতি মান্থা। এরই মাঝে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার জিটিএ এলাকায় পরীক্ষা ছাড়াই শিক্ষক নিয়োগের অভিযোগ। সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফের অস্বস্তির মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 সালের প্রাথমিক টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 2014 সালের টেটে 2016 এবং 2020 সালে নিয়োগ হয়। প্রায় ৫৯,৫০০ জন প্রাথমিক শিক্ষকের চাকরি পান। এই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্ত করছে সিবিআই। টেটের ওএমআর সিট জালিয়াতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা বলেন, আসল ওএমআর সিট চিহ্নিত করা না গেলে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে আদালত বাধ্য হবে। একই সঙ্গে তিনি নির্দেশ দেন ওএমআর সিটের আসল তথ্য খুঁজে বের করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার সন্ধান করতে শুরু করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে। একদিকে চাকরি বাতিলের হুঁশিয়ারি, আরেকদিকে এদিনই নতুন নিয়োগের নির্দেশ বিচারপতি মান্থার, সেটাও প্রাথমিকে। নিয়োগ হতে চলেছে প্রায় 400 চাকরি প্রার্থীর। হাওড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদ এখনই চাকরি দেবে 151 জনকে। বাকিদের নিয়োগের জন্য রাজ্য সরকার পদ তৈরি করবে। 3 মাসের মধ্যে এই নিয়োগ করতে হবে, নির্দেশ বিচারপতি মান্থার। হাওড়া ডিপিএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি জানিয়েছেন যে 151টি পদে অলরেডি ভ্যাকেন্ট আছে, সেই পদে ইমিডিয়েটলি তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন। বাকি পদগুলো যখন আসবে টাইম টু টাইম সেই অনুযায়ী তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন। মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন আগামী 3 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। স্কুলে নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে, তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। এরই মাঝে এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল পাহাড়ে, জিটিএ এলাকায়। অভিযোগ 2017 সাল থেকে পাহাড়ে শিক্ষক নিয়োগে ব্যাপক কারচুপি হয়। কোনো রকম পরীক্ষা ছাড়াই 1053 জনকে নিয়োগ করা হয়। অভিযোগ তৎকালীন জিটিএ কর্তা বিনয় তামাং যে নামের তালিকা দেন তাঁরাই চাকরি পান। এই অভিযোগ জমা পড়ে কলকাতা হাইকোর্টে। ছদ্মনামে একজন চিঠি লিখে এই অভিযোগ জানান। চিঠিতে লেখা এই সব অভিযোগের কতটা ভিত্তি রয়েছে তা দেখতে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই যে দুর্নীতি, এই দুর্নীতির নিয়োগে সিবিআইকে নির্দেশ দিয়েছে যে একটা এনকোয়ারি করতে হবে এবং এই এনকোয়ারি করে 15 दिन পরে हाईकोर्ट तारा रिपोर्ट दाखिल करবে। ऑनरेबल हाईकोर्ट कलकत्ता हाईकोर्ट ने जीटीए में टीचर्स रिक्रूटमेंट के सब्जेक्ट मैटर में सीबीआई को जांच करने के लिए जो आदेश दिया, मैं एक्स चेयरमैन जीटीए होने के नाते मैं इसको वेलकम करता हूँ। নিউজ 18 বাংলা। দুই বিল্ডিং এর ফায়ার এক্সিট, আগুন লাগলে এই পথ দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচা যাবে, সেখানেই বেআইনি নির্মাণ, সেটাও আবার বড় বাজারের মতো ঘিঞ্জি জায়গায়। এ নিয়ে নিউজ 18 বাংলায় খোঁজ খবর শুরু করতেই তৎপর কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ বন্ধে তারা নোটিশ পাঠিয়েছে। দুই বিল্ডিং এর মাঝে ফায়ার এক্সিট, আগুন লাগলে এটাই বেরোনোর পথ, সেখানেই চলছে বেআইনি নির্মাণ। বড়বাজারের ঘিঞ্জি এলাকা, সেখানেই এরকম বেআইনি নির্মাণ, তাও আবার ফায়ার এক্সিটে। যে কোনো মুহূর্তে বড় সড় বিপদের আশঙ্কা। বিষয়টি নজরে আসতেই খোঁজ খবর শুরু করে নিউজ 18 বাংলা। তারপরেই নড়ে চড়ে বসে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ বন্ধে তারা নোটিশ পাঠিয়েছে বাড়ির মালিককে। বড়বাজারে কলকাতা পুরসভার 45 নম্বর ওয়ার্ডে এভাবেই টিনের বেড়া দিয়ে, অর্থাৎ যে ফায়ার এক্সিট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানেই বহুতল রয়েছে, বেশ কয়েকটি বহুতল রয়েছে এর পেছনেও। আর এই পুরো ফায়ার এক্সিট এখানেই যে নির্মাণ হয়েছে সেটাই বেআইনিভাবে করা হয়েছে বলে অভিযোগ। বেআইনি কাজ লুকোতে টিন দিয়ে জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। নির্মাণ কাজের জায়গায় ক্যামেরাও বসানো হয়েছে। বেআইনি নির্মাণের দিকে কার কার নজর পড়ছে তার উপরে নজরদারি চালানোর চেষ্টা, তাই এই সিসি ক্যামেরা। কলকাতার বড় বাজার রাজ্যের সব থেকে বড় পাইকারি বাজার, রোজ কোটি কোটি টাকার কারবার। এখানে জায়গার দাম আকাশে ছোঁয়া, সেখানে এরকম বেআইনি নির্মাণ। দুই বহুতলের ফায়ার এক্সিট দখল করে তৈরি করা হচ্ছে দোকান। যত
পার্কিং টার্কিং এর জায়গা ছিল বাড়ির ভেতরে, সব দখল করেছে এরা। আর অভিযোগ করে কোনো কিছু কেউ শুনে না। ফায়ারের লোক যেতে পারবে না, ফায়ার গাড়ি তো ছেড়ে দিন। আমি তো দেখছি, আমি তো কমপ্লেন, আমি কি মারামারি করতে যাব? ওখানে 1000-2 লোক এসে একটা হয়ে যাবে। 1 লক্ষ টাকা মিনিমাম স্কোয়ার ফুট, ওখানে জায়গায় পাওয়া যায় না। গত মাসে গার্ডেন ব্রিজে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল, অনেকের প্রাণ যায়। পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওই বহুতল নির্মাণ হচ্ছিল। এবার বড় বাজারে বেআইনি নির্মাণ। স্থানীয়দের অনেকেরই অভিযোগ এর পিছনে পুরসভার ইঞ্জিনিয়ারদের একাংশের মদত রয়েছে। পুরসভা ইঞ্জিনিয়ার আসার পর যদি উপর থেকে উপর লেভেলের মানুষরা, যারা নেতারা আছে বা আরো পদাধিকারীরা, তারা যদি সেট থাকে, নিচে অধিকারী কি করবে? অসহায় আমরা। ইললিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে জিরো টলারেন্স। পার্সন রেসপন্সিবল করে দাও, যারা এসি তারা গিয়ে লগবুক সিস্টেম করে, যেটা এখন করলো লগবুক করা। নিশ্চিতভাবে এখন যা হয়েছে লগবুকে ওরা এন্ট্রি করবে, না করলে সাথে সাথে সাসপেন্ড হবে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, নিউজ 18 বাংলা। গাছেদের বাসা বদল, সরানো হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের 29 পুরনো গাছ। ভিক্টোরিয়া স্টেশনের জন্যই সরানো হবে গাছ। জোকা এসপ্ল্যানেড মেট্রোর জন্য গাছ সরানোর সিদ্ধান্ত। প্রস্তাবিত মেট্রো স্টেশনের কয়েকটি গাছ নিয়ে জট। 80 বছরের পুরনো বট সহ 29 গাছ সরানোর উদ্যোগ। বিশেষজ্ঞদের পরামর্শে সরানো হবে গাছগুলো। ব্রিগেড গ্রাউন্ড থেকে বেলেঘাটায় স্থানান্তর হবে গাছগুলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন, সেখানে কার্টন কভার মেথডে আমাদের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। ওখানে কাজ করতে গিয়ে যেটা একটা সমস্যা আমরা ফেস করছি, সেটা হলো কিছু গাছকে আমাদের ট্রান্সপ্লান্ট করছি, মানে এই গাছগুলোকে সম্পূর্ণভাবে তুলে নিয়ে আমরা এটাকে আবার কামারডাঙ্গায় গাছগুলোকে লাগানো হচ্ছে, যাতে জীবনটাও থাকে এবং গাছগুলো সজীব থাকে। এটা তো আমরা আইআইটি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েই সবটা করছি।